হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 5ই ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা জিকের কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে, বিজ্ঞানী উইলব্রড স্নেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কোন সূত্র? আচ্ছা, উইলব্রড স্নেলের নাম তোমরা সকলেই শুনেছো। স্নেলের সূত্র বলতে কোন সূত্রটাকে বোঝায়? স্নেলের সূত্র হচ্ছে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা স্নেলের সূত্র নামে পরিচিত। ওটি স্নেল আবিষ্কার করেছিলেন ওই সূত্রটা, তাই প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা স্নেলের সূত্র নামে পরিচিত। প্রতিসরণের দুটো সূত্র আছে, দ্বিতীয় সূত্রটা। তো এখানে দেখো অপশনে কি তড়িৎ বিশ্লেষণের সূত্র হবে না, সান্দ্রতার সূত্র হবে না, এই যে প্রতিসরণের সূত্র, তার মানে অপশন সি হবে। গতিসূত্র হবে না, গতিসূত্র কে দিয়েছে? নিউটন দিয়েছে। আচ্ছা, একটু সূত্রগুলো আমরা প্রতিসরণের সূত্রগুলো কি, প্রতিসরণের প্রথম সূত্র কি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র কি, দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। আর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি স্নেলের আবিষ্কার করেন, তাই এই সূত্রটি স্নেলের সূত্র নামে পরিচিত। আচ্ছা, কি বলতে চাচ্ছে যদি আমরা একটু দেখি, দেখো এটা হচ্ছে প্রতিসারক তল, এটা হচ্ছে অভিলম্ব। আপতিত রশ্মি কি, যদি আমি উপরের মাধ্যমটাকে ধরি লঘু মাধ্যম, প্রথম ছবিতে এটা লঘু মাধ্যম, আর নিচের মাধ্যমটা যদি ঘন মাধ্যম হয়, মানে ঘন মাধ্যম ধরো কাঁচ হচ্ছে একটা ঘন মাধ্যম, আর লঘু মাধ্যম মানে বায়ু ধরতে পারো। এরকম করে যদি কোনো আলোক রশ্মি আসে, তাহলে সে কি করে, আলোক রশ্মি প্রতিসৃত হওয়ার সময় কি হয়, সেটা অভিলম্বের দিকে সরে আসে। এটা হচ্ছে অভিলম্ব, অভিলম্বকে লিখলাম এম এন। প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি হচ্ছে এইটা, যেটা ও বিন্দুতে এসে আপতিত হচ্ছে। আর প্রতিসৃত রশ্মি কোনটা? এইটা। আচ্ছা, আপতিত রশ্মিকে আমি নাম দিলাম হচ্ছে এ বি, আচ্ছা এ ও, আর প্রতিসৃত রশ্মি হচ্ছে ও বি। তাহলে এই যে কোণটা পাচ্ছি অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির যে কোণ, সেটাকে বলা হয় আপতন কোণ, ওটাকে আমরা আই দিয়ে লিখি। আর যা খুশি লিখতে পারো, আমি আই দিয়ে লিখলাম। আর যে কোণটা প্রতিসৃত হচ্ছে সেই কোণটাকে বলা হয় প্রতিসরণ কোণ, এই কোণটা হবে আর। তাহলে স্নেলের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্রটা কি বলছে, যে আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন মানে আপতন কোণটা হচ্ছে আই, তাহলে আই এর সাইন মানে কি সাইন আই, এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, প্রতিসরণ কোণটা কত আর, তাহলে প্রতিসরণ কোণের সাইন মানে কত সাইন আর, সাইন আই বাই অনুপাত মানে কি বাই লিখতে পারি, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকটাকে লেখা হয় মিউ, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। এই মিউটাকে কি বলা হয়? মিউটাকে বলা হয় প্রতিসরাঙ্ক, এদের অনুপাতটাই হচ্ছে প্রতিসরাঙ্ক। তো এইটাই স্নেলের সূত্রতে বলেছে। তাহলে এটা দ্বিতীয় সূত্রটা কোন সূত্র? স্নেলের সূত্র। তারপরে কি বলছে দেখো, সবুজ বিপ্লবের সময় নিম্নলিখিত কোন নতুন কৃষি পদ্ধতিটি চালু হয়েছিল? সবুজ বিপ্লবের সময় কি হয়েছিল? প্রচুর পরিমাণে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, খাদ্যশস্যের উৎপাদন। তো এখানে কি বলছে, অপশন গুলো একটু পড়ো, দেখো ঐতিহ্যবাহী বীজের ব্যবহার, ঐতিহ্যবাহী বলতে পুরনো যেসব বীজগুলো ব্যবহার হচ্ছিল সেগুলো। তো সবুজ বিপ্লবের ফলে সেই বীজগুলো ব্যবহার হয়নি, ঠিক আছে, তা এই অপশনটা হবে না। তারপরটা দেখো আধুনিক সেচ পদ্ধতির ব্যবহার, এটা হয়েছিল। আধুনিক সেচ পদ্ধতির ব্যবহারের ফলেই কি হয়েছিল, আরো উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। পশু শ্রমের উপর নির্ভরতা, এটাও হয়নি। আর জৈব চাষ পদ্ধতি, এটাও হয়নি। আর কি হয়েছিল, প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহার হয়েছিল, রাসায়নিক সার ব্যবহার হয়েছিল, এইগুলো সব হয়েছিল এই সবুজ বিপ্লবের সময়। তাহলে এখানে অ্যান্সার হবে আধুনিক সেচ পদ্ধতির ব্যবহার। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, নদী কোনটি সাধারণত নদীর উচ্চ প্রবাহে তৈরি হয়? আচ্ছা, উচ্চ প্রবাহ কোথায় দেখা যায়? নদীর উচ্চ প্রবাহ দেখা যায় নদী যেখান থেকে সৃষ্টি হচ্ছে তার পরপরই দেখা যায় উচ্চ প্রবাহ, মানে পার্বত্য গতিপথে। তা পার্বত্য গতিপথে কি করে, নদীর গতিবেগ খুব বেশি থাকে, তাই নদী কি করে, নদী ক্ষয় কাজ করে। তাহলে এর ফলে কি সৃষ্টি হয়? এর ফলে এখানে যে অপশন গুলো রয়েছে তাদের মধ্যে গিরিখাতটা সৃষ্টি করে, গিরিখাত সৃষ্টি করে নদীর উচ্চ প্রবাহে। আচ্ছা, নদীর উচ্চ প্রবাহটা কি দেখে নি একটু। এই পর্যায়ে নদীর উচ্চ বেগ এবং শক্তি থাকে, যার ফলে নদী প্রধানত ক্ষয় কাজ করে। নদীর উচ্চ প্রবাহে যে সমস্ত ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কি কি? একটা হচ্ছে ইংরেজি আই ও ভি আকৃতির নদী উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, এইগুলো সব গঠিত হয় নদীর উচ্চ প্রবাহে। তাই এখানে অপশন ছিল গিরিখাত, তাই আমার অ্যান্সার হবে গিরিখাত। তারপরেরটা কি বলছে দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেল ড্যাশকে আইনি পরামর্শ প্রদান করেন, মানে অ্যাটর্নি জেনারেল এদের মধ্যে কাকে আইনি পরামর্শ প্রদান করেন? রাজ্যপালকে, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, না ভারতের প্রধান বিচারপতি? দেখো রাজ্যপালকে করে না, মুখ্যমন্ত্রীতেও করে না, অ্যাটর্নি জেনারেল কাকে আইনি পরামর্শ প্রদান করে? কেন্দ্রীয় সরকারকে প্রদান করে। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে একটু জেনে নি। অ্যাটর্নি জেনারেল কি?
তিনি হলেন কেন্দ্রীয় সরকারের প্রধান আইনি উপদেষ্টা। তাহলে কেন্দ্রীয় সরকারের প্রধান আইনি উপদেষ্টাকে অ্যাটর্নি জেনারেল। তাহলে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী তিনি নিযুক্ত হন? ৭৬ নম্বর ধারা অনুযায়ী। তাহলে অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারা অনুযায়ী নিযুক্ত হন যদি আসে? ৭৬ নম্বর। আর কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা। রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে। যোগ্যতা কি লাগবে অ্যাটর্নি জেনারেল হতে গেলে? তাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে, তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হবে, তাকে অন্তত ৫ বছর কোনো হাইকোর্টের বিচারপতি বা ১০ বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, এবং রাষ্ট্রপতির মতে তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ, আইনজ্ঞ হয়ে গেছে, আইনজ্ঞ, এই গটা হবে না, আইনজ্ঞ হবেন। আচ্ছা, আর কি তার কাজ? কি তার কাজ হচ্ছে তিনি আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার যদি কোনো পরামর্শ চায় তার কাছে, তবে তিনি কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেবেন। তারপরে কি আইন সংক্রান্ত বিষয়ে যদি কেন্দ্রীয় সরকার কর্তৃক কোনো নির্দিষ্ট কার্যাবলী বা দায়িত্ব তিনি পালন করবে। কোনো মামলায় যদি কেন্দ্রীয় সরকার যুক্ত থাকে তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষে ওকালতি করতে পারেন। এছাড়াও কি করেন অ্যাটর্নি জেনারেল? তিনি সংসদীয় কাজকর্মে অংশগ্রহণ করেন, কিন্তু তিনি ভোট দান করতে পারেন না, এই ইয়েটা তার নেই। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে দেখো, গুজরাটের কচ্ছের রণ উৎসব কোন মাসে শুরু হয়? দেখো, গুজরাটের কচ্ছের রণ অঞ্চলে রণ উৎসব শুরু হয়। রণ উৎসব কোথায় শুরু হচ্ছে? গুজরাটে শুরু হচ্ছে, কচ্ছ অঞ্চলে। এটা কোন মাসে শুরু হয়? এটা নভেম্বর মাসে শুরু হয়। আচ্ছা, এই রণ উৎসব সম্পর্কে আমরা কি জানতে পারি? দেখো, রণ উৎসব গুজরাটের কচ্ছের রণে পালিত একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব, মানে প্রতি বছর পালিত হয়। এই উৎসব কখন শুরু হয়? নভেম্বর মাসে শুরু হয় এবং এটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। তাই এখানে প্রশ্ন দিয়েছিল কি মাসে শুরু হয়? নভেম্বর মাসে। যদি আসতো কি মাসে শেষ হয়, তাহলে ফেব্রুয়ারি মাসে শেষ হয়। এই উৎসবটি গুজরাট পর্যটন বিভাগ দ্বারা আয়োজিত হয়। তাহলে কারা আয়োজন করে? গুজরাটের পর্যটন বিভাগরা, যারা আসে, টুরিস্টরা যারা আছে, মানে টুরিস্টরা, তারা সবাই মিলে এই উৎসব পালন করে। যাই হোক, তারপর কি এই উৎসবের মূল আকর্ষণ হলো সাদা লবণের মরুভূমি, লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশনা, অ্যাডভেঞ্চারাস স্পোর্টস যেগুলো রয়েছে সেগুলো, উটের সওয়ারি এবং ঐতিহ্যবাহী গুজরাটি খাবার। এগুলো হচ্ছে এই উৎসবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, ১৯৩৫ সালের ভারত সরকার আইনে ফেডারেশন এবং প্রদেশের মধ্যে বা কেন্দ্রীয় সরকার এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজনের জন্য কতগুলি তালিকা ছিল? তো কতগুলি তালিকা ছিল? দেখো, ৩টি তালিকা ছিল। কতগুলি তালিকা ছিল? ১৯৩৫ সালে ভারত সরকার আইনে এই বিভাজনের জন্য ৩টি তালিকা ছিল। আচ্ছা, কি কি একটু দেখে নি। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে কেন্দ্রীয় সরকার এবং প্রদেশগুলির মধ্যে ৩টি তালিকার মাধ্যমে ক্ষমতার বিভাজন সহ যুক্তরাষ্ট্রীয় কাঠামো চালু করা হয়েছিল। এই তালিকাগুলো কি কি? একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, একটা হচ্ছে প্রাদেশিক তালিকা, একটা হচ্ছে যুগ্ম তালিকা। তারপরের প্রশ্ন, আচ্ছা, টাইমড আউট খেলাটি কোন খেলার সাথে, এই টাইমড আউট নিয়মটি কোন খেলায় প্রযোজ্য? দেখো, টাইমড আউট একটা আউটের একরকম প্রকার। ক্রিকেট খেলায় আউটের একটা পদ্ধতি হচ্ছে টাইমড আউট। টাইমড আউটটা কি একটু জেনে নি। দেখো, এটি ক্রিকেট খেলার আউট হওয়ার একটা পদ্ধতি। এটা কি? এই নিয়ম অনুসারে যখন কোনো ব্যাটসম্যান আউট হয়ে যায়, তখন আউট হয়ে গেলে তো নতুন কোনো ব্যাটসম্যানকে নামতে হবে। তাহলে নতুন ব্যাটসম্যানকে, এই যে আউট হচ্ছে, সে আউট হয়ে যাওয়ার ৩ মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটসম্যানকে ক্রিজে আসতে হবে বা বল খেলার জন্য রেডি হতে হবে। যদি সে রেডি না হয় তাহলে কি হবে? তাহলে বিরোধী দল যারা রয়েছে, মানে যারা ফিল্ডিং টিম যারা রয়েছে, তারা যদি আম্পায়ারের কাছে আবেদন করে আউটের জন্য, তাহলে কিন্তু আম্পায়ার আউট দিতে পারবে তাকে। তো এটাই হচ্ছে টাইমড আউট, মানে একজন আউট হয়ে গেলে অপরজনকে ৩ মিনিটের মধ্যে এসে বল খেলার জন্য রেডি হতে হবে, তা না হলে অন্য দল যদি আবেদন করে তবে আম্পায়ার তাকে আউট দিতে পারে। তো এটাই হচ্ছে টাইমড আউট। তারপর এটা কি বলছে দেখো, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিত উত্তরাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এখানে উত্তর দিকের কতগুলো রাজ্য দিয়েছে, তাই এই রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তো উত্তরের এইসব রাজ্যগুলির মধ্যে সবচেয়ে সাক্ষরতার হার বেশি হচ্ছে হিমাচল প্রদেশে। আচ্ছা, আমরা একটু দেখে নিই কি। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তরাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ সাক্ষরতার হার হচ্ছে হিমাচল প্রদেশে। সাক্ষরতার হার কত? প্রায় ৮২.৮%। দেখো, এটা ডেটাটা দেওয়া রয়েছে, এটা এক এক বই এক এক রকম রয়েছে, মানে ৮২ পয়েন্ট কিছু হবে। তো এক এক বই এটা এক এক রকম দেওয়া রয়েছে, ৮২.৮% বা এর কাছাকাছি কিছু একটা হবে। তাই হিমাচল প্রদেশে পুরুষ সাক্ষরতার হার কত? ৮৯.৫৩%, মহিলা সাক্ষরতার হার ৭৫.৯৩%, আর সবাইকে মিলে হচ্ছে ৮২.৮%। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, বিষ্ণু পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের মা কে ছিলেন? তা বিষ্ণু পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের মা কে ছিলেন? তার মা ছিলেন হচ্ছে মুরা, একজন শিকারীর কন্যা। বিষ্ণু পুরাণ অনুসারে তার মার কি দিয়ে দেওয়া হয়েছে? তিনি মুরার পুত্র ছিলেন, যিনি ছিলেন একজন শিকারীর কন্যা। তারপরে প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পূর্বে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? তা দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? দ্রৌপদী মুর্মু রাজ্যপাল ছিলেন হচ্ছে ওড়িশা রাজ্যের রাজ্যপাল ছিলেন রাষ্ট্রপতি হওয়ার আগে। তারপরের প্রশ্ন,
পদ্মশ্রী মুকুন্দ নায়ক নিম্নলিখিত কোন বিভাগের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2017-তে ভূষিত হয়েছেন? দেখো, পদ্মশ্রী মুকুন্দ নায়ক ছিলেন ঝাড়খণ্ডের একজন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী হলেন মুকুন্দ নায়ক। তাহলে তিনি কোন বিভাগের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? লোকসঙ্গীতের জন্য। আচ্ছা, আমরা একটু দেখে নিই তিনি কে ছিলেন। মুকুন্দ নায়ক ছিলেন ঝাড়খণ্ডের একজন বিখ্যাত লোকশিল্পী, যিনি রাজ্যের লোকসঙ্গীত ঐতিহ্যকে তার অবদানের জন্য পরিচিত। লোকসঙ্গীতে তার ব্যতিক্রমী অবদানের জন্য তাকে 2017 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। তাহলে তিনি কি ছিলেন? লোকশিল্পী। তারপরের প্রশ্ন, ভারতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে চালু হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? 1951 সালে, জওহরলাল নেহরুর আমলে। আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল? 1951 থেকে 1956। এই পরিকল্পনাটি হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে রচিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, কোন মডেলের উপর ভিত্তি করে রচিত হয়েছিল? হ্যারোড ডোমার মডেল। এই পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল? কৃষির উন্নতির উপর জোর দেওয়া হয়েছিল। জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 2.1%, কিন্তু বৃদ্ধি পেয়েছিল 3.6%। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, আন্তর্জাতিক হকি ম্যাচে মাঠের আদর্শ প্রস্থ কত? মাঠের চওড়াটা কত? তা আন্তর্জাতিক হকি ম্যাচে মাঠের চওড়া কত হয়? 55 মিটার, অপশন বি। আচ্ছা, আমরা একটু দেখে নিই কি বলছে। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন দ্বারা নির্ধারিত নিয়মাবলী অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচের জন্য একটি হকি মাঠের প্রস্থ দরকার 55 মিটার। আর হকি মাঠ কিরকম হয়? আয়তাকার হয়। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হয় 91.4 মিটার এবং প্রস্থ হয় 55 মিটার। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, কৃষ্ণা জেলার কুচেলাপুরম গ্রামে কোন ধ্রুপদী নৃত্যের উৎপত্তি? তা দেখো, কুচেলাপুরমের নামের মধ্যেই কি রয়েছে? এই অপশন গুলো পড়ে দেখো, কথাকলি, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, কত্থক। তাই নামের মধ্যে দেখো কুচিপুড়ি আর ওখানে কুচেলা। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? কুচেলাপুরম গ্রামে কোন ধ্রুপদী নৃত্যের উৎপত্তি হয়েছে? কুচিপুড়ি, অপশন সি। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, রায়গড় দরবারের একমাত্র জীবিত কত্থক নৃত্যশিল্পী 87 বছর বয়সী রামলাল বেরেত 2024 সালে কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? তা রামলাল বেরেত 2024 সালে কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাশ হয়েছিল? তা কোন অধিবেশনে পাশ হয়েছিল? এটা হয়েছিল 1942 খ্রিস্টাব্দের বোম্বে অধিবেশনে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব পাশ হয়েছিল? বোম্বে অধিবেশনে। কত খ্রিস্টাব্দে? একটু দেখে নি। 1942 সালের 8ই আগস্ট জাতীয় কংগ্রেসের বোম্বে অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়েছিল। এই অধিবেশনের সভাপতিত্ব কে করেন? মৌলানা আবুল কালাম আজাদ। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের পার্থক্য সবচেয়ে বেশি? তো এটা দেখো, আদমশুমারি দিয়ে এর আগেও একটা প্রশ্ন করলাম, সেটাও কঠিন ছিল, এই প্রশ্নটাও কঠিন এসছে। তাহলে পুরুষ আর মহিলার সাক্ষরতার হারের পার্থক্য সবচেয়ে বেশি কোন রাজ্যে আছে? রাজস্থানে। কোন রাজ্যে আছে পার্থক্য সব থেকে বেশি পুরুষ আর মহিলা সাক্ষরতার হারে? রাজস্থানে। আচ্ছা, একটু দেখে নিই আমরা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের রাজ্যগুলির মধ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের মধ্যে সর্বোচ্চ পার্থক্য হলো রাজস্থান রাজ্যের। 2011 সালের আদমশুমারি অনুযায়ী রাজস্থানের পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 80.51%, প্রায়। ঠিক আছে, এটা একটু হেরফের হতে পারে, এদিক সামান্য হেরফের হতে পারে। এবং মহিলা সাক্ষরতার হার প্রায় 52.66%। তাহলে পার্থক্য কত পুরুষ আর মহিলা সাক্ষরতার হারের? 27.85%, প্রায়। আচ্ছা, তারপরে আমরা একটু দেখে নিই 2011 সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার পরিসংখ্যান কি? ভারতের সাক্ষরতার হার কত? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। খুব ইম্পর্টেন্ট এটা। পুরুষ সাক্ষরতার হার, এটাও ইম্পর্টেন্ট, 82.14%। মহিলা সাক্ষরতার হার, এটাও ইম্পর্টেন্ট, 65.46%। সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? কেরালাতে। কত শতাংশ? প্রায় 94% এর কাছে, 93.91 বা 94% বলতে পারে। সাক্ষরতার হার সবচেয়ে কম কোন রাজ্যে? বিহারে। কত পার্সেন্ট? 63.82%। মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায়? সেটাও কেরালাতে, 91.98%। মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম কোথায়? রাজস্থানে, 52.66%। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায়? লাক্ষাদ্বীপে, 92.28%। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম কোথায়? দাদরা ও নগর হাভেলিতে, 77.65%। এটা 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই ডাটা। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, জলে ভাসমান কঠিন পদার্থের ঘনত্ব বৃদ্ধি এবং অবাঞ্ছিত স্থানে তাদের জমে যাওয়া এটি কোন ধরনের জল দূষণ ঘটায়? তাহলে জলে ভাসমান কোনো কঠিন পদার্থের যদি ঘনত্ব বৃদ্ধি পায় এবং সেগুলো যদি অবাঞ্ছিত স্থানে জমে যায়, এটি কোন ধরনের জল দূষণ ঘটায়? পলি পড়া, জীবাণু দূষণ,
পুষ্টি দূষণ না তাপ দূষণ? দেখো তাপ দূষণের সাথে এর কোনো সম্পর্ক নেই, পুষ্টি দূষণের সাথেও এর কোনো সম্পর্ক নেই, আর এটা জীবাণু দূষণও না, কারণ জীবাণু না কোনো কঠিন পদার্থ ঘন জমে যাচ্ছে বা তলায় থিতিয়ে পড়ছে। এটা কি? এটা পলিপোড়া নামক দূষণের উদাহরণ, মানে অপশন এ হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, ভারতের প্রধান ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সম্পর্কে 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটে পূর্ব নির্ধারিত নীতি কি ঘোষণা করা হয়েছিল? এটা ঘোষণা করা হয়েছিল যে ন্যূনতম সহায়ক মূল্য হবে উৎপাদন খরচের কত গুণ? উৎপাদন খরচের 1.5 গুণ, অপশন বি। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2024 সালের অক্টোবরে টেকসই কৃষির প্রচার এবং আত্মনির্ভরশীলতার জন্য খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য এদের মধ্যে কোন প্রকল্পটি অনুমোদন করেছে? তা এদের মধ্যে কোন প্রকল্পটি? এদের মধ্যে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা যে প্রকল্প, সেই প্রকল্পটি এখানে অনুমোদন করা হয়েছিল, মানে অপশন ডি। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।